সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রতিষ্ঠা এডুকেশন এন্ড ট্রেনিং। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আইসিডিএস ওয়ার্কার হেল্পার রিলেটেড জেনারেল সায়েন্সের খুবই 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 ইম্পর্টেন্ট 10টা এমসিকিউ। ওকে, যে ধরনের এমসিকিউ গুলো তোমরা এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করলেও পেতে পারো, বা যে ধরনের আজকে কোশ্চেন গুলো আমরা করতে চলেছি এই সেশনের মধ্যে, সেই টাইপের কোশ্চেন বা সেই কোশ্চেন গুলোকে কিন্তু তোমরা আগামী দিনে আইসিডিএস ওয়ার্কার হেল্পারের কোশ্চেন পেপারগুলোর মধ্যে কিন্তু অবশ্যই দেখতে পারো। তো চলো দেরি না করে স্টার্ট করা যাক আজকে আমাদের ইম্পর্টেন্ট সেশনটা, যেটা হচ্ছে কি আমাদের জেনারেল সায়েন্সের উপর 10টা মোস্ট এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ, যেটা আগামী দিনে আমাদের এক্সামের পেপারে কিন্তু আসতে পারে। তো চলো দেরি না করে স্টার্ট করা যাক। প্রথম প্রশ্ন আজকের প্রথম প্রশ্ন, রোধের এসআই একক কি? আজকের প্রথম প্রশ্ন, রোধের এসআই একক কি? ওহম, কুলম্ব, নিউটন নাকি জুল? রোধের এসআই একক কোনটি? রোধের এসআই একক কোনটি? ওহম, কুলম্ব, নিউটন নাকি জুল? বলে ফেলো সঠিক উত্তর কোনটা? রোধের এসআই একক কোনটি? তাহলে এটার ক্ষেত্রে খুবই ইজি একটা প্রশ্ন, খুবই সোজা একটা প্রশ্ন, প্রত্যেকেই আমরা উত্তরটা জানি। সেটা কি? রোধের এসআই একককে আমরা বলি হচ্ছে কি ওহম। রোধের এসআই একককে আমরা কি বলি? ওহম বলে চলি। কি করে পাচ্ছি আমরা রোধটাকে কি করে পেলাম, বা রোধের ইউনিটটাকে কি করে পেলাম? দেখো, বেসিক্যালি অ্যাকর্ডিং টু কুলম্বের সূত্র। আচ্ছা, কুলম্বের সূত্র আমায় কি বলছে? কুলম্বের সূত্র, আচ্ছা কুলম্বটাকে ছেড়ে দাও। কুলম্বের পরে যদি আমরা রোধ সম্বন্ধে ওহমের সূত্র পড়তে যাই, তাহলে ওহমের সূত্র অনুযায়ী আমরা কি দেখব? যদি আমাদের প্রশ্ন আসে ওহমের সূত্র অনুযায়ী, সূত্রটাকে জাস্ট আমি বলছি না, জাস্ট আমি বলে দিচ্ছি সূত্রটা কি। ওহমের সূত্রানুযায়ী কি পেলাম আমরা? কি পাচ্ছি আমরা? আমরা পাচ্ছি হলো কি v ইকুয়াল টু i ইনটু r। v ইকুয়াল টু i ইনটু r। v মানে হচ্ছে কি বিভব পার্থক্য, r মানে হচ্ছে কি রোধ, i মানে কি তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে রোধ কি করে বের করি? রোধ বের করি আমরা v বাই i। দ্যাট মিন্স এটা হচ্ছে বিভব প্রভেদ। বিভব প্রভেদের এককটা কি? বিভব প্রভেদের একক হচ্ছে কি আমাদের ভোল্ট, তাই তো? বিভব প্রভেদের একক হচ্ছে কি আমাদের ভোল্ট, বা বিভব পার্থক্যের একক হলো আমাদের ভোল্ট। নিচে কি দেখতে পাচ্ছি? নিচে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আই। আই মানে কি? আই মানে যেটা ডিফাইন করছে আমার তড়িৎ প্রবাহ মাত্রাটাকে। তাহলে বড় আই এর এককটাও কি? প্রত্যেকে আমরা যেটা জানি, আই এর একক বা তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে কি আমাদের অ্যাম্পিয়ার। তাহলে এই ভোল্ট বাই অ্যাম্পিয়ার, ভোল্ট বাই অ্যাম্পিয়ার, বিভব পার্থক্য বাই তড়িৎ প্রবাহ মাত্রা, ভোল্ট বাই অ্যাম্পিয়ার করলে আমরা কি পাবো? আমরা পেয়ে যাব কিন্তু ওহমকে। তাহলে রোধের এককটা কি বা রেজিস্ট্যান্সের এককটা কি? সেটা হচ্ছে যে কিন্তু আমাদের ওহম। অপশন নাম্বার এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। ইলেকট্রিক চার্জ, তার একক হচ্ছে গিয়ে কুলম্ব। ইলেকট্রিক চার্জের একক হচ্ছে গিয়ে কুলম্ব, বা তড়িৎ আধানের একক হলো গিয়ে কুলম্ব। নিউটন কার একক? নিউটন হচ্ছে গিয়ে বলের একক। আর জুল কার একক? জুল হচ্ছে গিয়ে কার্যের একক। তাহলে একটা প্রশ্নের অপশনগুলো থেকেও কিন্তু আমাদের এক্সামে কোশ্চেন তৈরি হতে পারে। যেরকম এখানে তো রোধের এসআই একক ওহম জানতে পেলাম, তাহলে এটাও তো আমাদের প্রশ্ন দিতে পারে কুলম্ব কার একক, নিউটন কার একক, জুল কার একক। তাহলে কুলম্ব হচ্ছে কি তড়িৎ আধান। কুলম্ব কি? কুলম্ব হলো কি আমাদের তড়িৎ আধান। ওকে, সেকেন্ড, নিউটন কি? নিউটন হচ্ছে কি বল। আর জুলটা কি? জুল হলো কি আমাদের কার্যের একক। এখান থেকে প্রত্যেককে একটা কোশ্চেন জানতে চাই, কমেন্ট বক্সে প্রত্যেককে অ্যানসার দেবো আমরা। সেটা কি? সেটা হলো কি এই যে বলের এসআই একক আমরা নিউটনটা পড়লাম, তাহলে সিজিএস পদ্ধতি অনুযায়ী বলের একক কোনটা, বা সিজিএস এ বলের একক কোনটা? এটার অ্যানসার চাই প্রত্যেকের কাছে কমেন্ট বক্সে। বলের সিজিএস একক, এসআইটা তো আমরা এখানে দেখে নিলাম, তাই বলের সিজিএস একক কোনটা প্রত্যেকের অ্যানসার চাই কিন্তু আমরা কমেন্ট বক্সের মধ্যে। চলে আসছে প্রশ্ন নম্বর 2। কি বলছে? কোন গ্রন্থির নিঃসৃত রসে পরিপাক ক্রিয়ার জন্য প্রয়োজনীয় উৎসেচক থাকে না? কোন গ্রন্থির নিঃসৃত রসে পরিপাক ক্রিয়ার জন্য প্রয়োজনীয় উৎসেচক থাকে না? যকৃৎ, অগ্নাশয়, লালা গ্রন্থি নাকি আন্ত্রিক গ্রন্থি? কোনটা এক্ষেত্রে আমার সঠিক উত্তর হবে? কোন গ্রন্থির নিঃসৃত রসে পরিপাক ক্রিয়ার জন্য প্রয়োজনীয় উৎসেচক থাকে না? একটা হিন্ট আমি দিয়ে দিচ্ছি প্রত্যেককে। এই ফটোটা আমার কিসের ফটো? এটা থেকে জানতে পারলে বা কিসের ফটো বলতে পারলেই কিন্তু এই প্রশ্নের উত্তরটা আমরা সহজেই পেয়ে যেতে পারবো। তাহলে যকৃৎ নাকি অগ্নাশয় নাকি লালা গ্রন্থি নাকি আন্ত্রিক গ্রন্থি?
যকৃৎ আমরা কি পড়েছি? যকৃৎ হচ্ছে কি মিশ্র গ্রন্থির উদাহরণ, অর্থাৎ যে উৎসেচকের ক্ষরণ করে আবার যে হরমোনেরও কিন্তু ক্ষরণ করে। আচ্ছা, লালা গ্রন্থি লালারস ক্ষরণ করে, যে লালারসের মধ্যে ট্রিপসিন, অ্যামাইলেজ, টায়ালিন এই প্রভৃতি উৎসেচকগুলো তার মধ্যে আমরা দেখতে পাই। ওকে, ট্রিপসিনোজেন, কাইমোট্রিপসিনোজেন দেখতে পাই অগ্নাশয়। আন্ত্রিক রসের মধ্যেও কি পাওয়া যায়? পরিপাকীয় উৎসেচক পাওয়া যায়। তাহলে এটার ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? এটার ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, যকৃৎ বা লিভার। যকৃৎ বা লিভার হচ্ছে গিয়ে মানবদেহের সেই গ্রন্থিটা যেটা থেকে পরিপাক ক্রিয়ার জন্য সাহায্যকারী কোনো উৎসেচক কিন্তু ক্ষরিত হয় না। আচ্ছা, এখান থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দিই, মানবদেহের সবথেকে বড় গ্রন্থি কে? মানবদেহের সবথেকে বড় গ্রন্থিও কিন্তু আমার যকৃৎ। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি, মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি যেটাও কি, যেটাও কিন্তু হলো গিয়ে আমাদের এই যকৃতের উদাহরণ। এছাড়াও মানবদেহের সবথেকে বড় বহিঃক্ষরা গ্রন্থি, মানবদেহের সবথেকে বড় বহিঃক্ষরা গ্রন্থি সেটাও কিসের উদাহরণ? সেটাও কিন্তু আমাদের এই যকৃতের উদাহরণ। চলে আসছি পরের প্রশ্নে, আমরা কি বলছে, নিচের কোনটি কেবল প্রাণী কোষে দেখতে পাওয়া যায়? এই নিম্নলিখিত অপশনগুলো বা নিম্নলিখিত এমসিকিউ অপশনগুলোর মধ্যে কোনটিকে শুধুমাত্র আমরা প্রাণী কোষে দেখতে পাবো? চলো স্টার্ট করি আমরা। চলো তাহলে, রাইবোসোম নাকি সেন্ট্রোসোম নাকি লাইসোসোম নাকি গলগি বডি? নিচের কোনটি কেবল প্রাণী কোষে দেখতে পাওয়া যায়? নিচের কোনটি কেবল প্রাণী কোষে দেখতে পাওয়া যায়? রাইবোসোমকে, সেন্ট্রোসোমকে, লাইসোসোমকে নাকি গলগি বডিকে? ওকে, চলো প্রত্যেকে বলো সঠিক উত্তরটা আবার কি হতে পারে। এখানে সরে যাচ্ছি আমি। নিচের কোনটি কেবল প্রাণী কোষে পাওয়া যায়? দেখো, রাইবোসোমকে প্রাণী কোষ, উদ্ভিদ কোষ দুটোর মধ্যেই দেখতে পাই। লাইসোসোমকে প্রাণী কোষ, উদ্ভিদ কোষ দুটোতেই দেখতে পাওয়া যায়। গলগি বডিকেও কিন্তু অ্যানিমাল সেল এবং প্ল্যান্ট সেল অর্থাৎ উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ উভয়তেই দেখতে পাওয়া যায়। পড়ে রইল কি? পড়ে রইল আমাদের শুধুমাত্র অপশন নাম্বার বি, কি বলা হচ্ছে? সেন্ট্রোসোম। পড়ে রইল অপশন নাম্বার বি, সেন্ট্রোসোম। আর এই সেন্ট্রোসোমটাকে কিন্তু কেবলমাত্র প্রাণী কোষে পাওয়া যায়, কিন্তু উদ্ভিদ কোষে পাওয়া যায় না। সেন্ট্রোসোম হচ্ছে এমন একটি কোষীয় অঙ্গাণু যেটাকে আমরা শুধুমাত্র প্রাণী কোষে পেতে পারবো, কিন্তু উদ্ভিদ কোষে তার কিন্তু কোনো রকম অস্তিত্বই আবার নেই। আরেকটা প্রশ্ন করছি প্রত্যেককে, কমেন্ট বক্সে অ্যানসার দেবো এটাকে আমরা। প্রশ্নটা হলো, এরকম একটা কোষীয় অঙ্গাণুর উদাহরণ দাও যেটা উদ্ভিদ কোষে পাওয়া যায় কিন্তু প্রাণী কোষে পাওয়া যায় না। এরকম একটা কোষীয় অঙ্গাণু যেটাকে উদ্ভিদ কোষে আমরা পেতে পারি কিন্তু প্রাণী কোষে আমরা পেতে পারি না। সঠিক উত্তর কমেন্ট বক্সে চাই প্রত্যেকের কাছে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা কি হয়ে যাচ্ছে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের সেন্ট্রোসোম। কোশ্চেন নাম্বার 4 এ চলে আসি। পড়ে আসার আগে বলে দিতে চাই, যারা আপকামিং ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল, সাব ইন্সপেক্টর এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য আমাদের প্রতিষ্ঠান এডুকেশনের তরফ থেকে বেঙ্গল কম্বাইন্ড কোর্স, পুরো কোর্সের ফি হচ্ছে কি অনলি 689 রুপিস। আর এই কোর্সে তোমরা এক বছরের জন্য লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, স্টাডি ম্যাটেরিয়াল, মক টেস্ট প্রত্যেকটা জিনিসকে কিন্তু তোমরা অ্যাভেল করতে পারো। আর এই কোর্সের ডিটেইলস জানতে নিচে দেওয়া নম্বরে কল করব 9088890010 তে। আর যারা অফলাইন স্টাডি সেন্টারে জাস্ট ফেস টু ফেস ইন্টারঅ্যাকশন হোক বা কোনো ডাউট ক্লিয়ার হোক বা জাস্ট হাতে কলমে শিখতে হচ্ছে ব্যাপারটাকে, তাদের জন্য জাস্ট বলে দিতে চাই ডব্লিউবিপিএসসি অফলাইন কোচ, অফলাইন ব্যাচ যেটা হচ্ছে আমাদের আইবিটি বারাসাত সেন্টারে পড়ানো হবে, যার মান্থলি ফি হচ্ছে কি অনলি 500। আর এই অফলাইন ক্লাসের ডিটেইলস জানতে নিচে দেওয়া নম্বরে কল করে নেব 9088890080 তে। ওকে, তাহলে আমাদের কোশ্চেন নাম্বার 4 এ চলে আসি। বিসিজি কোন রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হয়? বিসিজি কোন রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হয়? ডিপথেরিয়া, যক্ষ্মা, পোলিও নাকি টাইফয়েড? বিসিজি কোন রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হয়? ডিপথেরিয়া, যক্ষ্মা, পোলিও নাকি টাইফয়েড? বলে ফেলো সঠিক উত্তর কোনটা। বিসিজির ফুল ফর্ম কি? আচ্ছা, বিসিজির পুরো নামটাও প্রত্যেককে বলে দিচ্ছি, একবার আমরা এটার সাথে সাথে নোট ডাউন করে নেব। বিসিজির পুরো ফর্ম হচ্ছে কি ব্যাসিলাস ক্যালমেটে
ব্যাসিলাস ক্যালমেটিক গুয়ানিন, ব্যাসিলাস ক্যালমেটিক গুয়ানিন, এটা হলো আমাদের বিসিজির ফুল ফর্ম, এটা হলো বিসিজির ফুল ফর্ম। তাহলে কোন রোগের জন্য আমরা এই বিসিজি নামক প্রতিষেধক টিকাটাকে দিয়ে থাকি? সেটা হলো অপশন নাম্বার বি, যক্ষা। অপশন নাম্বার বি, যক্ষা। যক্ষা রোগের জন্য দেওয়া হয়ে থাকে। ডিপথেরিয়া নাও, টাইফয়েড নাও, যক্ষা নাও, প্রত্যেকটা হলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ। কিন্তু পোলিওটা আমার কি? পোলিওটা আমার ভাইরাস ঘটিত রোগ। আচ্ছা, এবারে পোলিও প্রতিষেধক হিসেবে যে টিকাটাকে দেওয়া হয় সেটা হচ্ছে কি ওপিভি ভ্যাকসিন। ওকে, ওপিভি ভ্যাকসিন। ওপিভি এর ফুল ফর্ম কি? ওরাল পোলিও ভ্যাকসিন। কোন রোগের জন্য দেওয়া হয়? পোলিও রোগের জন্য। আচ্ছা, এই ওপিভি ভ্যাকসিন বা ওরাল পোলিও ভ্যাকসিন আমরা দেখি না 2 ফোঁটা জীবনের জন্য অ্যাড দেওয়া হয় বা বড় করে পোস্টার লাগানো হয় যে সপ্তাহে একটা দিন পোলিও টিকা দেওয়া হবে বাচ্চাদের 2 ফোঁটা জীবনের জন্য। তাহলে এটাই হচ্ছে আমাদের ওরাল পোলিও ভ্যাকসিনটা, যেটা পোলিওর প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন করছি, কমেন্ট বক্সে आंसर দেবে প্রত্যেকে। সেটা হলো এই পোলিও টিকা বা ওরাল পোলিও ভ্যাকসিন এটাকে আবিষ্কার করেছিলেন কে? ওরাল পোলিও ভ্যাকসিন বা ওপিভি টিকা কোন সায়েন্টিস্ট বা কোন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন? নামটা কিন্তু আমার কমেন্ট বক্সে চাই। চলে আসছি পরবর্তী প্রশ্ন। মানবদেহের পৌষ্টিকতন্ত্রের কোন অংশ থেকে শর্করা জাতীয় খাদ্য পরিপাকের জন্য, মানবদেহের পৌষ্টিকতন্ত্রের কোন অংশ থেকে শর্করা জাতীয় খাদ্য পরিপাকের জন্য প্রয়োজনীয় উৎসেচক নিঃসৃত হয় না? অগ্নাশয়, ক্ষুদ্রান্ত্র, পাকস্থলী নাকি মুখগহ্বর? বলে ফেলো সঠিক উত্তর কোনটা? মানবদেহের কোন গ্রন্থি থেকে শর্করা জাতীয় খাদ্য পরিপাকের জন্য কোনো উৎসেচকই আমার খরিত হয় না? অগ্নাশয়, ক্ষুদ্রান্ত্র, পাকস্থলী নাকি মুখগহ্বর? চলো, তাহলে এটার সঠিক উত্তর কি হবে? এটার সঠিক উত্তর হয়ে যাবে আমাদের পাকস্থলী। এটার সঠিক উত্তর হয়ে যাবে আমাদের পাকস্থলী। ওকে, পাকস্থলী। দেখো, যেরকম ব্যাপারটা কি, পাকস্থলীর মধ্যে তুমি কি পরিপাক হতে দেখবে? প্রোটিন জাতীয় খাদ্য পরিপাককারী উৎসেচক দেখতে পাবে। কি কি? প্রোটিন জাতীয় খাদ্য পরিপাককারী উৎসেচক। কি কি দেখতে পাওয়া যায়? পেপসিনোজেন। আর কি পাওয়া যায় পেপসিনোজেনের সাথে? HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর কি পাবো? রেনিন কে আমরা পাবো। তাহলে রেনিন বা HCl বা পেপসিনোজেন এই তিনটেই কিন্তু কি? এই তিনটেই হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্য পরিপাককারী উৎসেচক। আর যেগুলো কি বের করবে কি? পাকস্থলী। তাহলে পাকস্থলী থেকে বের হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্য পরিপাককারী উৎসেচকটা, শর্করা জাতীয় তো বের হচ্ছে না। তাহলে সঠিক উত্তরটা কি হবে এখানে? অপশন নাম্বার সি, পাকস্থলী। মানবদেহের পৌষ্টিকতন্ত্রের কোন অংশ থেকে শর্করা জাতীয় খাদ্য পরিপাকের জন্য প্রয়োজনীয় উৎসেচক নিঃসৃত হয় না? সেটা হচ্ছে অপশন নাম্বার সি, পাকস্থলী। পরবর্তী প্রশ্নে চলে আসি। মানবদেহে রক্তাল্পতার অন্যতম কারণ খাদ্যে, মানবদেহে রক্তাল্পতার অন্যতম কারণ খাদ্যে আয়োডিনের অভাব, ক্যালসিয়ামের অভাব, ম্যাগনেসিয়ামের অভাব নাকি লোহার অভাব? মানবদেহে রক্তাল্পতার অন্যতম কারণ কি? মানবদেহে রক্তাল্পতার অন্যতম কারণ কি? মানে খাদ্যে কোন জাতীয় জিনিসের অভাবের ফলে মানবদেহের রক্তাল্পতাটাকে দেখতে পাওয়া যায়? আয়োডিন নাকি ক্যালসিয়াম নাকি ম্যাগনেসিয়াম নাকি লোহা? দেখো, এই ক্ষেত্রে আমরা কোশ্চেনটাকে জাস্ট ধরে ধরে এগোবো। রক্তাল্পতা মানে রক্তের অভাব। তাহলে রক্তের দুটো উপাদান হয়, রক্তের 55% হলো রক্তরস আর 45% হলো গিয়ে রক্তকণিকা। সেই রক্তকণিকাটাকে আবার তিনটে পার্টে আমরা ভাগ করতে পারি: লোহিত রক্তকণিকা বা আরবিসি, শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি এবং অনুচক্রিকা বা প্লেটলেট। এবারে শ্বেত রক্তকণিকার রং কেন লাল হয়? কারণ তার মধ্যে হিমোগ্লোবিন উপস্থিত আছে তাই। এবারে হিমোগ্লোবিনটাকে যদি আমি ফার্দার ভেঙে ফেলি, হিমগ্লোবিন, হিমটা চেঞ্জ হবে কিসে? হিমটা চেঞ্জ হবে আমাদের আয়রনে, গ্লোবিনটা চেঞ্জ হবে কিসে? বিলিরুবিন এবং বিলিরুবিন। বাদ দিয়ে দিই, আমার প্রশ্নের দরকার নেই, আমি কেন করতে যাব। তাহলে এই হিমটা ভেঙে কি তৈরি হলো? আয়রনটা তৈরি হলো। এবারে আয়রনের জন্যই আমার হিম তৈরি হয়, হিম থাকে বলে হিমোগ্লোবিন তৈরি হয়, হিমোগ্লোবিন থাকে বলে রক্তের লোহিত রক্তকণিকার রং লাল হয়।
তাহলে একদম ডাইসেক্ট করলাম আমরা, লাস্টে পেলাম কি লোহা বা আয়রন। তাহলে রক্তাল্পতার কারণ কি? রক্তাল্পতার কারণ হচ্ছে কি লোহার অভাব। তাই তো, লোহা না থাকলে হিম তৈরি হবে না, হিম তৈরি না হলে হিমোগ্লোবিনের অস্তিত্ব নেই, আর হিমোগ্লোবিন না থাকলে রেড ব্লাড কর্পাসেল তৈরি হবে না, আর রেড ব্লাড কর্পাসেল তৈরি না হলে রক্তকণিকাই আমার থাকবে না। কারণ রক্তকণিকার তিনটে অংশের মধ্যে সবথেকে বেশি পরিমাণ কার থাকে? আরবিসিরই তো থাকে। তাহলে এটার সঠিক উত্তর কোনটা? এটার সঠিক উত্তর হলো কি আমাদের লোহার অভাব। সঠিক উত্তর কোনটা? লোহার অভাব, অপশন নাম্বার ডি। 7 নম্বর প্রশ্নে আসি, আয়োডিনের অভাবে মানব দেহে যে রোগটি হয় তা হলো, আয়োডিনের অভাবে মানব দেহে যে রোগটি হয় তা হলো রাতকানা, গলগণ্ড, অ্যানিমিয়া, বেরিবেরি। আয়োডিনের অভাবে মানব দেহের যে রোগটি হয় তা হলো রাতকানা, গলগণ্ড, অ্যানিমিয়া নাকি বেরিবেরি? চলো, আয়োডিনের অভাব, আয়োডিনের অভাব সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন নাম্বার এ, অপশন নাম্বার বি গলগণ্ড, অপশন নাম্বার বি গলগণ্ড। রাতকানা হচ্ছে কি ভিটামিন এ এর অভাবের ফলে হয়, যে কোনো চোখের ডিজিজ। রাতকানা নিয়ে নাও, জেরাপথ্যালমিয়া নিয়ে নাও, কেরাটোম্যালেশিয়া নিয়ে নাও, হাইপারকেরাটোসিস নিয়ে নাও, রেডনেস অফ আই নিয়ে নাও, প্রত্যেকটা কার জন্য হয়? প্রত্যেকটা হচ্ছে কি ভিটামিন এ এর অভাবজনিত লক্ষণ। মানে ভিটামিন এ যদি আমার দেহে কম থাকে তাহলে সেটা কোথায় এফেক্ট ফেলবে? আমাদের চোখের মধ্যে গিয়ে কিন্তু এফেক্ট ফেলবে। তাহলে ভিটামিন এ রাতকানা তো হবেই না। আয়োডিনের অভাবে মানবদেহে যে রোগটি হয় তাকে বলা হয় গলগণ্ড। দেখো গলার টনসিলের নিচের পার্টটা ঠিক আমার ফুলে যাচ্ছে, মনে হচ্ছে গলাটা ফোলা ফোলা লাগছে, তাহলে এটাই হচ্ছে গলগণ্ডের প্রধান কারণ। আচ্ছা, প্রশ্ন নম্বর 8 এ যাওয়ার আগে প্রত্যেককে বলে দিতে চাই যারা আপকামিং ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস এই দুটো এক্সামকে বাহির চোখ করে তুলেছো এবং এই এক্সাম দুটো হয়তো ঠিকঠাক ভোটের পরেই আমাদের হয়ে যেতে চলেছে, তাহলে আর দেরি না করে তোমরা আমাদের মক টেস্টগুলোকে অ্যাভেল করো, যেখানে ক্লার্কশিপের মক টেস্টের দাম অনলি 47, মিসলেনিয়াসের দাম অনলি 56, এছাড়াও 97 দিয়ে তোমরা প্রিভিয়াস ফুড অ্যাসাইডটা এবং আপকামিং ক্লার্কশিপ মিসলেনিয়াসের মক টেস্টগুলোকে কিন্তু টোটালি অ্যাভেল করতে পারো। আর এই তিনটে মক টেস্টের আরো ডিটেইলস জানতে নিচে দেওয়া নাম্বারটায় কল করে নেব 9088890010। প্রশ্ন নম্বর 8 এ চলে আসি, নিচের কোনটি প্রোটিনের সমৃদ্ধ উৎস নয়? নিচের কোনটি প্রোটিনের সমৃদ্ধ উৎস নয়? দুধ, ডিম, সামুদ্রিক খাবার নাকি বাদাম তেল? নিম্নের কোনটি প্রোটিনের সমৃদ্ধ উৎস নয়? দুধ, ডিম, সামুদ্রিক খাবার নাকি বাদাম তেল? বলে ফেলো সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর কোনটা হবে আমাদের? নিম্নের কোনটি প্রোটিনের সমৃদ্ধ উৎস নয়? দুধ, ডিম, সামুদ্রিক খাবার নাকি বাদাম তেল? তাহলে এটার ক্ষেত্রে সঠিক উত্তর কি হবে? এটার ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি বাদাম তেল, অপশন নাম্বার ডি বাদাম তেল। তাহলে এটা কিন্তু আমাদের দেহে প্রোটিনের উৎস নয়, বাদাম তেল থেকে আমরা কিন্তু প্রোটিন পাই না, কিন্তু দুধ, ডিম বা সামুদ্রিক খাবার প্রত্যেকটাই হলো কি রিচ সোর্স অফ প্রোটিন। নেক্সট বলো, একমাত্র প্রাণীজ উৎসের ভিটামিনটি হলো, একমাত্র প্রাণীজ উৎসের ভিটামিনটি হলো, মানে এখানে আমার চারটে অপশন দেওয়া আছে, ভিটামিন বি1, ভিটামিন বি3, ভিটামিন বি9, ভিটামিন বি12। এই চারটে ভিটামিনের মধ্যে কোন ভিটামিনটাকে শুধুমাত্র আমরা প্রাণীজ উৎস থেকেই পেতে পারি, উদ্ভিজ্জ উৎস থেকে পাবো না? তাহলে একমাত্র প্রাণীজ উৎসের ভিটামিন কোনটা? তাহলে এটার ক্ষেত্রে ছবিটা দেখে আমরা উত্তর দিতে পারি। তাহলে একমাত্র প্রাণীজ উৎসের ভিটামিনটি হলো ভিটামিন বি12, একমাত্র প্রাণীজ উৎসের ভিটামিনটি হলো ভিটামিন বি12। ভিটামিন বি12 হচ্ছে কি একমাত্র প্রাণীজ উৎসের ভিটামিন। ওকে, আচ্ছা, ভিটামিন বি এর বিজ্ঞানসম্মত নাম বা রাসায়নিক নাম কমেন্ট বক্সে অ্যানসার চাই। ভিটামিন বি12 এর রাসায়নিক নাম কমেন্ট বক্সে অ্যানসার চাই। নেক্সট আমরা চলে আসছি, নিম্নলিখিত ভিটামিনগুলোর কোনটি রক্ত জমাট বাঁধার জন্য অতি প্রয়োজনীয়? নিম্নলিখিত ভিটামিনগুলোর কোনটি রক্ত জমাট বাঁধার জন্য অতি প্রয়োজনীয়? ভিটামিন কে, ভিটামিন সি, ভিটামিন বি নাকি ভিটামিন ডি?
নিম্নলিখিত ভিটামিনগুলোর মধ্যে কোনটি রক্ত জমাট বাঁধার জন্য অতি প্রয়োজনীয়? বলে ফেলো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর কোনটা হবে? নিম্নলিখিত ভিটামিনগুলোর কোনটি রক্ত জমাট বাঁধার জন্য অতি প্রয়োজনীয়? ভিটামিন কে, ভিটামিন সি, ভিটামিন বি নাকি ভিটামিন ডি? তাহলে এই ক্ষেত্রে সঠিক উত্তর কোনটা? এই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ভিটামিন কে। ভিটামিন কে, ভিটামিন কে যদি আমাদের দেহে কম থাকে তাহলে আমাদের দেহের রক্তটা কিন্তু সহজে জমাট বাঁধবে না, তার মানে রক্তটা খুব দ্রুত গতিতে আমার শরীর থেকে বেরিয়ে যেতে থাকবে। আর যদি ভিটামিন ডি আমাদের দেহে পুরোপুরি থাকে তাহলে রক্তটা জমাট বাঁধার টাইমটা খুবই তাড়াতাড়ি হবে, মানে রক্তটা বেশি ক্ষরিত হবে না, ক্ষরিত হওয়ার আগেই রক্তটা কিন্তু জমাট বেঁধে যাবে। তাহলে যে ভিটামিনটা রক্ত জমাট বাঁধার জন্য অতি প্রয়োজনীয় সেটা কি? সেটা হচ্ছে গিয়ে কিন্তু আমাদের ভিটামিন কে এর পার্টটা। ক্লিয়ার হবে এভরিওয়ান? চলো তাহলে আজকে আমাদের সায়েন্সের 10টা মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ আজকে আমরা এখানেই এন্ড করব। সেশনটিকে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও এবং এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। টিল দেন থ্যাংক ইউ এভরিওয়ান।